ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সোমবারে সন্ধ্যেবেলা ঘড়ির কাঁটা, সাতটার ঘর সবে পেরিয়েছে, আর কলকাতার হাওয়া এখন ঠান্ডা, মানে একটা আলতো ঠান্ডার ছোঁয়া। পুরোপুরি শীত পড়ে গেছে তা বলা যায় না। যাই হোক, এই সময়ে একদম লিকার চাকে সাক্ষী রেখে সাহিত্যের আড্ডা, বই আড্ডা, লিকার চা আমরা শুরু করে দিচ্ছি। আজ আমাদের আড্ডার অতিথি বাংলা কবিতার অন্যতম প্রধান একজন কবি রণজিৎ দাস। রণজিৎ দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমিও দর্শকদের আমার শুভেচ্ছা জানাই, তোমাকেও আমার শুভেচ্ছা জানাই। রণজিৎ দা, কবি রণজিৎ দাস আজকে আমাদের এইখানে এসেছেন, এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতন ব্যাপার। তো সুতরাং এবং যারা দেখছেন দর্শক বন্ধুরা, তারাও নিশ্চয়ই এটা চাইবেন যে কবি রণজিৎ দাস একটা কবিতা পড়ে অনুষ্ঠানটা আমরা শুরু করব। এটি সব থেকে ভালো হবে। বেশ, আমিও তো কবিতা পড়তেই সব থেকে স্বচ্ছন্দ বোধ করব, বা যেসব শ্রোতা দর্শকেরা দেখছেন এই অনুষ্ঠান বা তাদেরকে কবিতা শোনাতে আমারও ভালো লাগবে। তো আমি তারও একটা কবিতা দিয়ে শুরু করি। নিশ্চয়ই। শ্রেষ্ঠ কবিতা প্রকাশ করেছে দেশ পাবলিশিং, তাই তো? 4th এডিশন চলছে। বাহ, অনেকগুলি সংস্করণ, এটা একবারে 4th সংস্করণ হয়ে গেছে। পড়ি তাহলে? নিশ্চয়ই, হ্যাঁ। মা, মাকে নিয়ে লেখা, মায়ের মৃত্যুর পরে লেখা। মা, একটি সাঁওতাল মেয়ে জঙ্গলে প্রসব করে জঙ্গলেই ফেলে রেখে গিয়েছে আমাকে। পোকামাকড়ের মুখে এ কথা জেনেছি, আমি দেখেছি এসব কথা ঘুণাক্ষরে লেখা আছে গাছের শাখায়। পাদ্রী ও বণিক আসে, নিঃশব্দে টহল দেয় সমস্ত জঙ্গল। ধাতুর ভাষায় তারা কথা বলে, মনে হয় আমাকেই খোঁজে। লুকিয়েছিলাম আমি ঝর্ণার আড়ালে নগ্ন হয়ে, এখনো লুকিয়ে আছি ঝর্ণার আড়ালে নগ্ন হয়ে। কেউ দেখে ভয় পায়, কেউ বলে জলের দেবতা। কৌতূহল দেখালেই প্রচণ্ড পাথর ছুঁড়ে মারি। পোকামাকড়ের মুখে শুনেছি আমার মা সাঁওতাল মেয়েটি খুব নাকি কেঁদেছিল। দেখেছি সেসব কথা ঘুণাক্ষরে লেখা আছে গাছের শাখায়। বাহ, এই যে মাকে নিয়ে লেখা, রণজিৎদা, আপনার ছোটবেলার কথা আমাদের জানতে ইচ্ছে করে। ছোটবেলাটা কোথায় কেটেছে আপনার? আমার ছোটবেলা, আমি তো জন্মেছি আসামের শিলচর শহরে। বরাক উপত্যকা, 19শে মে ভাষা আন্দোলন, বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলন 1961 সালে। এখন কলকাতায় এটা কিছু পরিচিতি পেয়েছে 21শে ফেব্রুয়ারির মতন, কারণ 19শে মেতে 11 জন শহীদ হয়েছিলেন বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য। আমি তখন ক্লাস 6-এর ছাত্র, আমার বয়স তখন 12। ফলে আমার ছোটবেলা কেটেছে বরাক উপত্যকার শিলচর শহরে। সেটা একটা পাহাড় ঘেরা শহর, খুব সুন্দর। ভেতরে একটা মস্ত বড় নদী আছে, বরাক নদী। তারপরে আমার স্কুল ছিল। আর বিদ্যালয়, তারপরে বিশ্ববিদ্যালয়, সবই কি ওখানে পড়াশোনা? বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর আমার যাওয়া হয়নি, কিন্তু কলেজ অবধি আমার পড়াশুনো এইখানে। অর্থাৎ জন্মাবার পর থেকে 21 বছর বয়স পর্যন্ত আমার শিলচরে কেটেছে। মানে পুরোপুরি আপনার গড়ে ওঠাটা শিলচরে? হ্যাঁ, আমার কবি পরিচিতিও শিলচরে থাকাকালীনই আমার কবি পরিচিতি হয়ে গেছে। কৃত্তিবাসে পাঠিয়েছেন? হ্যাঁ, দেশ পত্রিকায় কবিতা ছাপা হয়ে গেছে ওইখান থেকে। হ্যাঁ, ওই শিলচরে থাকাকালীনই। আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে সন্দীপ বন্দা চিঠি লিখতেন, সুনীল গঙ্গোপাধ্যায় চিঠি লিখতেন, কিন্তু বিশেষ স্নেহ করতেন আমাকে। ফলে তখন থেকেই আমার বাংলা সাহিত্যে, অর্থাৎ আমার কবি পরিচিতি অতন্দ্র কাব্য আন্দোলন, অতন্দ্র কবি গোষ্ঠীর সঙ্গে আমার জীবনের শুরু শিলচর শহরে। আর কলকাতায় এসে পড়লেন কি চাকরি সূত্রে? কলকাতায় এসেছিলাম উচ্চশিক্ষার জন্য, বা বলতে পারো ছুতোয়। আসলে হচ্ছে কবিতার পাগলামি। তখন তো বয়স কম, 21 বছর, একটা অন্ধকারে ঝাঁপ দিয়েছিলাম, ভয়ঙ্কর। তো যাই হোক, এখন সেই জীবন একটা থিতি হয়ে দাঁড়িয়ে পড়েছে, এবং কবিতার মধ্যে যে আমি রয়েছি সেইটাই একটা, বলবো, মা বাবারই আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ। আচ্ছা, আর একটা কবিতা আমরা শুনিনি? আরেকটা শুনবে? হ্যাঁ, নিশ্চয়ই।
এই যে কবিতাকে ভালোবেসে কলকাতার কাছে এসে পড়া, শিলচরে বড় হওয়া, এই সব কিছুই কবি রণজিৎ দাসের কাব্য ভুবনকে একেবারে সমৃদ্ধ করে তুলেছে। এবার একটি প্রেমের কবিতা পড়ি। শিলচরে থাকাকালীন লেখা, অনেক দিন আগের লেখা। মায়ের মৃত্যুর যে লেখাটা আগে পড়লাম সেটাও শিলচরেরই লেখা, মায়ের মৃত্যুর পরে লেখা। 1972 সালে মা মারা গেছেন আমার। যাই হোক, প্ররোচনা। তুমুল বৃষ্টির রাতে মনে হয় বাতাস তাড়িত, তোমার শরীর জুড়ে আমিও মেঘের মতো ভেঙে পড়ি। মুষল ধারায় তোমাকে ডুবিয়ে রাখি বুক জলে বাঘের নিঃশ্বাসে। ঝড়ের দাপটে যেন শিকারী তাঁবুর মতো ফুলে ওঠে স্তন, যেন তুমি বলে ওঠো আর নয় আর নয়, জনপদ ধ্বংস হয়ে যায়। তারপর থেমে যাই, গোপন জানালা থেকে শেষ বিন্দু জল ঝরে। পাশে ছিন্ন টেলিগ্রাফ খুঁটি পড়ে থাকে ঘন ধান খেতে। সমস্ত বিছানা জুড়ে মেঘাচ্ছন্ন চুল, হাওয়া, চকিত বিদ্যুৎ, নিষ্ঠুর বিরতি, যেন উল্টানো লরির পাশে শুয়ে আছে জাতীয় সড়ক। আবার কি বৃষ্টি হবে, আরও ঝড়? তুমি চাপা উদ্গ্রীব গলায় আমাকে জিজ্ঞাসা করো। কথা শুনে আকাশ স্তম্ভিত। অবশ্যই আমি বলি, সম্মোহিত লরির চালক। বাহ, অসামান্য সব কবিতা লিখেছেন। আচ্ছা রণজিৎ দা, এই যে প্রেমের কবিতা আপনি লিখলেন, প্রেম সম্পর্কে আপনার ভাবনাটা কি? আপনি কি এক জীবনে অনেকগুলো প্রেমে বিশ্বাসী? অনেকগুলো সম্পর্ক হতেই পারে, নারী এবং পুরুষ দুজনেরই, কিন্তু প্রেম, অনেকেই যেটা বলে থাকেন, খানিকটা আমারও তাই মনে হয় যে প্রথম প্রেমটাই প্রেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যিকারের যদি তুমি প্রেমের সংজ্ঞা খুঁজতে ভাবতে যাও, তাহলে আমার নিজের মনে হয়, আমার তো প্রথম প্রেমেই চলছে, তিনিই স্ত্রী, তিনিই প্রেমিকা ছিলেন, সেজন্য নয় অনেক। তারপরে আর আপনি কারো প্রেমে পড়েননি? প্রেমে না, প্রেমে পড়িনি, হয়তো যৌন আকর্ষণ বোধ করেছি, প্রেমে পড়িনি। বাহ, এটা অসামান্য কথা বলেছেন। এইরকম অসামান্য আরও অনেক কথা অপেক্ষা করে আছে। বাংলা ভাষার অন্যতম প্রধান একজন কবি রণজিৎ দাস আজকে আমাদের সঙ্গে আড্ডায় উপস্থিত হয়েছেন। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, ফিরে আসবো বিরতির পরেই। ফিরে এলাম বিরতির পরে। বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আজ আমাদের অতিথি বাংলা ভাষার অন্যতম প্রধান একজন কবি রণজিৎ দাস। রণজিৎ দা, আপনি একটা খুব সাংঘাতিক কথা বললেন, মানে কথাটা আমাকে খুব ভাবালো এবং একই সঙ্গে নাড়ালো, যে প্রেমে আর পড়িনি, জীবনে একবারই প্রেমে পড়েছি, যৌন আকর্ষণ বোধ করেছি। এই যে যৌন আকাঙ্ক্ষা, এ কি আপনার কবিতাকে প্রভাবিত করেছে? দেখো, আমি তো কবি হিসেবে যৌনতার জন্যই বিখ্যাত বা কুখ্যাত, যাই বলো। ও আচ্ছা। কেন, তুমি আমার কবিতা পড়োনি? হ্যাঁ নিশ্চয়ই, একটা অবদমিত যৌনতা আছে, না সাংঘাতিক যৌনতা আছে। অবদমিত নয়, অবদমন আমার একদম নেই। মানে আপনি অবদমন যৌনতা একটা নেগেটিভ জিনিস। আচ্ছা, অবদমন একটা অবদমন নেগেটিভ জিনিস। একজন কবিকে পরিষ্কার থাকতে হয়, তার বিষয়টা কি। আমি ভারতবর্ষে জন্মেছি, খাজুরাহ বাদশায়নের দেশে, আমার যৌনতা নেই, অবদমন থাকবে কি? যৌনতা তো সেলিব্রেশন এই দেশে। বাহ, যৌনতা রিলিজিয়াস সেলিব্রেশন। কৃষ্ণলীলা ভাবো, একেবারে ক্রিশ্চিয়ানিটির উল্টো। হ্যাঁ, কাজে যৌনতা আমাদের ঐতিহ্যে, আমাদের সকল কিছুতে সংলগ্ন। সাহেবরা এসে গোলমাল পাকিয়ে দিয়েছে, একটা ভিক্টোরিয়ান মরালিটি তৈরি হয়েছিল। ফলে আমি ছোটবেলা থেকেই জানি যে যৌনতা শিল্প সৃষ্টির উৎস। বাহ, এটা কোনো ফাজলামো নয়, না বটেই তো। কিন্তু আচ্ছা, আমার মনে পড়ছে ওই যে হিরণ মিত্র এঁকেছিলেন, এবং আপনার সেই কবিতা যৌনতায় একবারে সাংঘাতিক, যখন কামনা জাগে কাব্যগ্রন্থের নাম, এবং সে বই উদ্বোধন করতে এলেন শঙ্খ ঘোষ। খুব ভালোবাসতেন আপনাকে শঙ্খ ঘোষ, খুবই ভালোবাসতেন। তুমি শঙ্কদার কথা মনে করলে, বড় মাপের একজন মানুষ ছিলেন, আমার মাথার উপর থেকে মহিরুহে চলে গেছে, এটুকুই বলতে পারি। রণজিৎ, আবার আপনার কবিতায় চলে যাই। বেশ, তো আমাদের যে আলোচনা হচ্ছিল প্রেম নিয়ে, তুমি আমাকে
গুগলি অফ স্পিন দিয়ে চলেছ, আমিও মোটামুটি বাউন্ডারি লাইনের বাইরে মারার চেষ্টা করছি। তো যাই হোক, ওভার বাউন্ডারি মারছেন তো আপনি, না না চক্কা ঠিক আগাচ্ছেন। আছে ঠিক আছে। তো এই প্রেম নিয়েই আরেকটি এটি আমার সাম্প্রতিক কবিতা, এই অসমাপ্ত আলিঙ্গন বইয়েরও নাম তাই। এক্সপায়ারি ডেট। প্রতিটি প্রেমের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। চুম্বনের আগে তুমি হাঁটু গেড়ে বসে প্রেমিকার শরীরটি ঈষৎ ঘুরিয়ে তার বঙ্কিম কোমরের খাঁজে বিন্দু বিন্দু রোম কূপে ব্রেইল হরফে লেখা সেই গূঢ় মুদ্রিত তারিখ অন্ধের আঙুলে পড়ে নিও, এবং দাঁড়িয়ে উঠে পুনর্বার চুম্বনের আগে তীক্ষ্ণ চোখে দেখে নিও প্রেমিকার চোখে সেই গুপ্ত তারিখেরই নিয়ন সংকেত ট্রাফিক আলোর মতো জলে আর নেভে। এবারে চুম্বন করো অনিবার্য বিচ্ছেদের ত্রাসে ক্ষিপ্ত পাগলের মতো যখন তখন। প্রতিটি চুম্বনই হলো বিদায়ী চুম্বন। প্রতিটি প্রেমের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। চুম্বন করার আগে অন্ধের আঙুলে তুমি পড়ে নিও তাকে। খুব ভালো। আর একটা শুনি, আরও একটা শুনি। অসামান্য, প্রতিটি প্রেমের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। এই যে একটা প্রেম থেকে আরেকটা প্রেমে চলে যাওয়ার কথা শুনি আমরা বারবার। বাংলা ভাষার অন্যতম একজন প্রধান কবি তাঁর নিজস্ব উচ্চারণে কিভাবে ধরেছেন, সেটা সত্যি সত্যি আজকে সন্ধে নন্দিত হয়ে রইল কবি রণজিৎ দাসের উচ্চারণে। হ্যাঁ, এবার একটু অন্য বিষয়ের কবিতা পড়ি একটা। নিশ্চয়ই। একেবারে এই সময়ের কবিতা, ডিজিটাল অ্যাডিকশনের যুগের কবিতা, সোশ্যাল মিডিয়ার যুগের কবিতা, আমার ব্যক্তিগত প্রতিবাদের কবিতা। এলিয়েন। রোবটেরা বসে আছে, মেট্রো রেল থমথম করে, সারি সারি হেড মাথা মোবাইলে নিবদ্ধ, কানে গোজা হেডফোন, মুখে কাঁপছে মোবাইল স্ক্রিনের লাল নীল আলো, যেন শয়তানের সার্চ লাইট, যেন নীল তিমি গেম খেলার মারো নিশারা। রোবট না এলিয়েন, পৃথিবীর দিকে মুখ তুলছে না কেউ। রোবট না এলিয়েন, মানুষের দিকে মুখ তুলছে না কেউ। সামনে দাঁড়িয়ে কারা, বন্ধু, নারী, ক্লান্ত বৃদ্ধ, ঝাউবন, সমুদ্রের ঢেউ। ভার্চুয়ালে নিমজ্জিত জগতের দিকে মুখ তুলছে না কেউ। রৌদ্রে মেঘে শস্যে প্রেমে নির্বিকার ভ্রুক্ষেপহীন ডিজিটাল সম্মোহনে তৈরি হচ্ছে সাইবর্গ, মুছে যাচ্ছে মানব জমিন। সন্ধ্যার ভূগর্ভ রেলে আমি ভয়ে নির্বাক বিষণ্ণ, সারি সারি বসে আছে মোবাইলে নিবদ্ধ মুখ, ছদ্মবেশী স্তব্ধ এলিয়েন। আমি তার মধ্যে একা, পৃথিবীর লুপ্তপ্রায় অন্তিম মানুষ, হাতে একটি নাক্ষত্রিক কবিতার বই, তাতে লুক্কায়িত জীবনের সমুদ্র সফেন। অঞ্জিত, আপনি কি মনে করেন কবিতা আগামী পৃথিবী পড়বে না আর? ডিজিটাল যে দুনিয়ার কথা আপনি ভাবছেন, সেখানে এই নক্ষত্রের আলো কবিতা যেটা আপনি লিখলেন, সেটা কি খুব সীমিত সংখ্যক মানুষের মুখে এসে পড়বে? না, একটা জিনিস তুমি শিবাশিস দেখবে যে কবিতা বরাবরই সীমিত সংখ্যক মানুষের ব্যাপার। আচ্ছা। একটা শুরুর দিকে কবিতা যখন এক সমাজ কেন্দ্রিক একটা বড় ব্যাপার ছিল, ধর্মকেন্দ্রিক, তারপরে আধুনিক কবিতার যুগ থেকে সবসময় কবিতা একটা বিশেষ মনস্ক মানুষেরা কবিতার কাছে আসেন, শিল্পের কাছে আসেন, গানের কাছে, গান সকলেই ভালোবাসেন, কাজেই সেটা নয়। কিন্তু ডিজিটাল অ্যাডিকশনে সোশ্যাল মিডিয়া, এই ভার্চুয়াল ওয়ার্ল্ড মানুষকে, তার কনফিগারেশন অফ মাইন্ডকে এমনভাবে চেঞ্জ করবে বলে আমার ধারণা। তারপরে কি হবে আমি জানি না। অ্যাকচুয়ালি আমার এই কিছুদিনের মধ্যে আমার এই বইমেলাতে প্রবন্ধের বই বেরোবে, তার নামই হচ্ছে ডিজিটাল শয়তান ও কবিতা। তাহলে আপনি আপনার আগামী দিনের কাব্যদর্শনকে কোন আলোয় দেখতে চান? না, আমার আগামী দিনের কাব্যদর্শন বলে আর কিছু হয় বলে আমি মনে করি না। একজন কবির একটা কাব্যদর্শন তার মোটামুটি 40 বছরের মধ্যে তৈরি হয়ে যায়। আচ্ছা। সে জগৎ এবং জীবন সম্পর্কে তার নিজের যে বোধ তৈরি হয়, সেই অনুযায়ী তার কাব্যদর্শন। ফলে আমার সেই কাব্যদর্শন, আমার সেটা থাকবে।
সেটা নিয়ে কোনো ইয়ে নেই। তুমি যেটা একটাই প্রশ্ন করলে, এই বলতে গেলে আমি 2 ঘন্টা বলতে পারি, কারণ এটা বিরাট জটিল একটা জায়গা, খুব ছোট্ট যে মানুষের দুর্যোগ এবং সংকটের জায়গা, আমি যাচ্ছি না। তুমি প্রথম যে প্রশ্নটা করলে সেটার একটা উত্তর আছে, যে তাহলে কি কবিতা পড়বে না বা কিছু, সেটাই ভাবছি। সেটা একেবারে হবে না। আচ্ছা, কবিতা পড়বে। কবিতা পড়বে। যতদিন দুটি নরনারীর জৈবিক মিলনে একটি সন্তান জন্মাবে, সেই সন্তান কবিতা লিখবে, ততদিন পর্যন্ত কবিতা থাকবে। আপনি নরনারীর জৈবিক মিলনকে তো বিরাট গুরুত্ব দেন দেখছি। অবশ্যই, তার এটি তো রিক্রিয়েশন। তুমি জন্মেছো কোথা থেকে, আমি এলাম কোথা থেকে? তোমার বাবা মায়ের মিলন থেকে, আমি আমার বাবা মায়ের মিলন থেকে এসেছি। হোয়াটস রং অ্যাবাউট দ্যাট? এই চেতনাটাই হারিয়ে গেছে। আধুনিকরা ভাবছে আরে বাবা আমি কি, ওইসব নিয়ে গেছে। মানে ভিক্টোরীয় ভদ্রতার কোনো জায়গা নেই। ভিক্টোরিয়া এর ভদ্রতাও নয়, মানে ভণ্ডামি। ভণ্ডামি। এর ফলে যেটা সমস্যা হয়েছে, অন্যদের বিশেষ কিছু সমস্যা হয়নি, কবি লেখকদের সমস্যা হয়েছে। কারণ মূল ক্রিয়েটিভিটির একটা মূল জায়গা হচ্ছে যৌনতা। কারণ যৌনতা থেকে ক্রিয়েশনেরও শুরু, আবার আর্টিস্টিক ক্রিয়েশনেরও শুরু। বাহ, এমনই আরও অনেক গভীর তাৎপর্যপূর্ণ কথাবার্তা অপেক্ষা করে আছে আজকের সাক্ষাৎকারে। কবি রণজিৎ দাস আছেন, আমরা কৃতজ্ঞ, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হবে। ফিরে আসছি বিরতির পরেই, কেউ যাবেন না ক্যামেরা ছেড়ে। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আছেন বাংলা ভাষার প্রধান একজন কবি, কবি রণজিৎ দাস। বই আড্ডা লিখাচ্ছা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে কথা রণজিৎ দার সঙ্গে। রণজিৎ দা, রবীন্দ্রনাথ আপনাকে কিভাবে প্রভাবিত করেছেন? আপনি কি ভাবেন তার সম্পর্কে? দেখো, রবীন্দ্রনাথ সম্পর্কে বললে তো অন্তত 10 মিনিট খুব সংক্ষেপে বলতে সেই সময় নেই। শুধু একটা কথা বলি, যে রবীন্দ্রনাথ তো ধরো আমার লেখালেখি জীবন শুরু হয়েছে 1965 সাল থেকে, ধরো সচেতনভাবে কবিতা লিখতে শুরু করেছি। ফলে তখন রবীন্দ্রনাথ সমস্ত বাঙালির হৃদয় ছেয়ে আছেন। আমার কবিতা লেখা শুরুই হয়েছে সঞ্চয়িতা পড়ে, তখনও জীবনানন্দ দাশ হাতেই পাইনি তারপরে। ফলে আমি অত কথাই যাচ্ছি না, আরও হয়তো তোমার 2-4টে কথা আছে। আমি শুধু এখন তোমাকে বলতে চাই যে আজ আমি এই 70 একজন প্রবীণ কবি। রবীন্দ্রনাথ আমার জীবনে, আমার কবি জীবনকে বিস্তৃতভাবে প্রভাবিত করেছেন, এবং আমি সারাক্ষণ তার দ্বারা প্রভাবিত হতে চাই। বাবা, হ্যাঁ, মাঝখানটায় যেটা গোলমাল ঘটেছে, যে ওই রবীন্দ্র রচনাবলী লুটায় পাপসে আধুনিকেরা রবীন্দ্রনাথকে এখনও বর্জনই করে রাখা হয়েছে। এটা একটা ভুল, এটা একটা মারাত্মক ক্ষতি। রবীন্দ্রনাথ সারা পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কবিদের একজন। আর জীবনানন্দ দাশ সম্পর্কে আপনার? জীবনানন্দ দাশের কথা পরে বলছি। যে এখনও আমি ঠিকই করেছিলাম যে রিটায়ারমেন্টের পর থেকে রবীন্দ্র রচনাবলী তো সকলেরই বাড়িতে ভর্তি, যে আমি রবীন্দ্রনাথ সম্পূর্ণটা পড়ব। ফলে আমার সকালবেলা 15 মিনিট আমি রবীন্দ্রনাথের সঙ্গে কাটাই। তার কবিতা পড়ি, তার গদ্য পড়ি, চিহ্নপত্র আমার অতি প্রিয় বই। সুতরাং খুব সংক্ষেপে রবীন্দ্রনাথ সম্পর্কে এই, এবং সবাইকে, শ্রোতারা যারাই শুনছেন, আমি অনুরোধ করব, বিশেষ করে কবি শঙ্খ ঘোষ একটি অসামান্য কাজ করে গেছেন। সূর্যাবর্ত নামে একটি সংকলন করে গেছেন রবীন্দ্রনাথের। তার জীবনের একটি শ্রেষ্ঠ কাজ। রবীন্দ্রনাথের উপর তার থেকে বড় বিশেষজ্ঞ কেউ ছিলেন না। এই বইটি সংগ্রহ করে, এই বইটি যদি মাঝে মধ্যে আপনারা পড়েন, পৃথিবীর একজন শ্রেষ্ঠ কবির কবিতা যে বাংলা ভাষায় লিখিত হয়েছে, যেগুলি তার গান নয়, এই গান রবীন্দ্রনাথের একটা সর্বনাশ করেছে, যার ফলে কবি রবীন্দ্রনাথ তাকে পাওয়া। শুধু এই সংকলনটি মাঝে মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের কবিরা যদি কেউ থাকেন শুনছেন, আমি বিনীত অনুরোধ করব এই সংকলন। এবারে চলে আসি জীবনানন্দ দাসে। জীবনানন্দ আরেকজন রবীন্দ্রনাথের পর সব থেকে বড় কবি জীবনানন্দ দাস। তার কি প্রভাব আপনার উপরে আছে? ডেফিনেটলি। রবীন্দ্রনাথ, জীবনানন্দের সন্তান আধুনিকেরা সবাই। আচ্ছা, প্রভাব বলে কিছু হয় না। ঐতিহ্যের, আমরা এক একজন ঐতিহ্যের এক একটা প্রাণী, এক ইন্ডিভিজুয়ালিটি আমরা নিয়ে প্রত্যেককে এগোতে হয়, কিন্তু তার প্রবাহটা ঐতিহ্যের। মানে আপনার কবিতা ঐতিহ্যেরই বিস্তার, এটা বলতে চাইছেন? সবসময় প্রত্যেকের কবিতা। আচ্ছা, সবাই ভুল বোঝে, আধুনিকের কালে এটা ভুল হয়েছে। আগের আমলে কবিরা নামই দিত না। কেন দিত না? হলে অ্যানোনিমাস দিত, বড় পদকর্তার নামে নিজের পদ চালাতো। আর যদি বা দিত, এই দিন বলে, কমুক বলে তলার দিকে দিত। আধুনিকদের অহং, নার্সিসিজম, আত্মপ্রেম, সে এত বড় হয়েছে ফুলে ফেপে, যে সে লেখে দুপাত্তর কবিতা, ভালো করে হয়তো মাত্রাবৃত্ত ছন্দটাও জানে না।
সে ভাবছে আমার নামটা সকলের আগে যেন এরকম করে, আর সে ভাবছে ঐতিহ্য একদিকে, আমি আধুনিক, আমি একটা নতুন কিছু লিখছি। হাস্যকর, হাস্যকর। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি, শুধু এলিয়েটের সেই বিখ্যাত প্রবন্ধটা যদি কেউ পড়ে তার জ্ঞান চক্ষু খুলে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছ? ফলে জীবনানন্দ রবীন্দ্রনাথের ঐতিহ্যের অন্তর্গত, রবীন্দ্রনাথ মধুসূদনের ঐতিহ্যের অন্তর্গত, শেলি কিটসের পৃথিবীর বিশ্বকবিতার ঐতিহ্যের অন্তর্গত। এই হচ্ছে ব্যাপারটা। কাজে মানে আপনিও তাই আর কি, কাজে মানে প্রভাব বলে কিছু হয় না। মানে আপনি নিজের কবিতাকেও তাদের বাইরের ভাবতে চান? আমি ঐতিহ্যের বাইরে ভাবি না। এই ঐতিহ্য বেদ উপনিষদ থেকে আসছে, হোমার বাল্মীকি থেকে আসছে। বেশ, ঐতিহ্যকে সম্মান করা কবি রণজিৎ দাসের একটি কবিতা আমরা এবারে শুনে নিই তৃতীয় পর্বে। খুব ভাল লাগছে, খুব নতুন রকমের কথা, নতুনদের মুখে অনেক কথা শুনেছি বটে, চমক দেওয়া কথা, আঘাত করা কথা, কিন্তু ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল এরকম উচ্চারণ, এরকম অভিজ্ঞতা আমাদের নিশ্চয়ই সমৃদ্ধ করবে, আপনাদের তো করবেই। হ্যাঁ, তো আমি একটি ব্যক্তিগত কবিতা পড়ছি। প্রেম নিয়ে কথা হচ্ছিল, বলেছিলাম যে সেই প্রথম প্রেমই আমার প্রেম, তিনি আমার স্ত্রী, তার নাম শর্মিলা। আহা হা, এটা একটা অসামান্য কবিতা, বৌদিকে নিয়ে লেখা। তুমি পড়েছো আগে, আমি আমি পড়েছি, আমি দর্শকদের পড়ে শোনাই। তুমি আমাকে বলেছিলে যে দাদা যদি পারেন একটু পড়বেন। শর্মিলার নিঃসঙ্গতা। আমার স্ত্রী শর্মিলা একজন আইনজীবী। প্রতিদিন কোর্টে বেরোনোর আগে সে একা বসে তড়িঘড়ি দুমুঠো ভাত খায়। আমি প্রায়ই তাকিয়ে দেখি। আমার আর বেরোনো নেই, রিটায়ার্ড জীবন। আমি তখন খবর কাগজ পড়া শেষ করে শর্মিলারই করে দেওয়া দ্বিতীয় কাপ চা হাতে নিয়ে নির্জন ব্যালকনিতে গিয়ে বসি। বাড়িতে আমরাই দুটি প্রাণী। শর্মিলা সকালবেলা রান্না সেরে স্নান করে ও জামা কাপড় পরে ডাইনিং টেবিলের মাঝখানে আগে যত্ন করে গুছিয়ে রাখে আমার দুপুরের খাবার। আমাকে বলেও দেয় মেনু, অনুরোধ করে ঠিকঠাক খেয়ে নেওয়ার জন্য। তারপর সে টেবিলের এক কোণে চেয়ার টেনে বসে, একটি থালায় অল্প ভাত আর দু একটা পদ তুলে নিয়ে দ্রুত হাতে সেই খাবার খেয়ে বেরিয়ে যায় কোর্টের উদ্দেশ্যে। দিনের পর দিন টেবিলের এক কোণে বসে একা একা শর্মিলার সেই নিঃসঙ্গ খাওয়ার দৃশ্য দেখে আমি বিষণ্ণ বোধ করি, কিন্তু কখনো তার কাছে এগিয়ে যাই না। কখনো তাকে বলি না, শর্মিলা আর একটু ভাত দেবো তোমাকে, আর একটু মাছ নাও না, এত কম খাচ্ছ কেন তুমি? বলি না, কারণ আমার পুরুষ অহংয়ে বাধে। ওসব কথা শর্মিলাই আমাকে বলে আজীবন, যেন সেটাই নিয়ম। আমি ভাবি যে আমার সঙ্গে বিয়ের পর থেকেই শুরু হয়েছে শর্মিলার এই নিঃসঙ্গতা। তাকে আর যত্ন করে খাওয়ানোর কেউ নেই। তবু যতদিন তার মা বেঁচে ছিলেন ততদিন মাঝে মধ্যে বাপের বাড়ি গেলে সে তার মায়ের স্নেহের হাতে পরিবেশন করা খাবার খেতে পেত। কিন্তু 10 বছর আগে তার মায়ের মৃত্যুর পর থেকে সেই আদরটুকু তার জীবন থেকে উঠে গেছে। সে একাই খাবার নেয়, একাই খায়, এবং তার বাকি জীবন সে সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থাতেই খেয়ে যাবে। খাবার টেবিলে শর্মিলার এই জন্মান্তরের নিঃসঙ্গতা আমি স্তব্ধ হয়ে দেখি আর ভাবি, কবে আমি তার কাছে গিয়ে বলতে পারবো, শর্মিলা আর একটু ভাত দিই তোমাকে। আহা হা, কি সুন্দর কবিতা। আর একটা কবিতা যদি আপনি পড়েন। বেশ। কবিতা পবিত্র লিপি। কবিতা পবিত্র লিপি, অপবিত্র হাতে তাকে স্পর্শ করো না। কবিতা লেখার আগে ঝর্ণা জলে স্নান করে এসো। কবিতা পড়ার আগে অশ্রু জলে চোখ ধুয়ে এসো। পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কাব্যগ্রন্থ স্পর্শ করো না। পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কবিতা লিখো না। মন্দিরে দেবতা যথা, পুস্তকে কবিতা। মনের মালিন্যে তাকে অসুচি করো না। ভীষণ অনর্থ হবে তার দৈব রোষে। প্রতিটি গানের গর্ভে অসুর জন্মাবে, প্রতিটি শব্দের দেহে গর্ভপাত হবে। কবিতা লেখার আগে বৃক্ষতলে ধ্যান করে এসো। কবিতা লেখার আগে ভিখারিকে দান করে এসো। কবিতা লেখার আগে অনুতাপে দগ্ধ হয়ে এসো। কবিতা লেখার আগে অশ্রু জলে শুদ্ধ হয়ে এসো। কবিতা পবিত্র লিপি,
হৃদয়ের বীজ মন্ত্র নক্ষত্র লোকের প্রত্যাদেশ। বাহ, হৃদয়ের বীজ মন্ত্র শুনিয়েছেন আজকে আমাদের বাংলা ভাষার অন্যতম একজন প্রধান কবি রণজিৎ দাস। রণজিৎ দা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় আমাদের দিলেন। না, তোমাদের ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ যে তারা ধৈর্য ধরে হয়তো শুনলেন। আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং যারা এতক্ষণ দেখলেন সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নমস্কার।